দর্শক, গতকালকে ৮ ফেব্রুয়ারি পার হয়ে গেছে। ৮ ফেব্রুয়ারি পার হয়ে গেছে মানে আগামী নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা নানা দিক থেকে নানাজন বলার চেষ্টা করছিলেন, সেই শঙ্কাটা বোধহয় কেটে গেছে। ৭ তারিখেও যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে যে ৮ তারিখে অন্তত ৩টা আন্দোলন দানা বেঁধে উঠতে পারে। একটা চট্টগ্রাম বন্দর, একটা ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে বিচার চাওয়া, আর একটা হচ্ছে সচিবালয় এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এই 3টা আন্দোলন দানা বেঁধে উঠতে পারে এবং বিশেষ করে প্রশাসনে অচলাবস্থা তৈরি হতে পারে এবং প্রশাসনিক কুয়ের কথা বলেছে মানবজমিন, তাদের সম্পাদকীয়তে লিখেছে প্রশাসনিক কু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক আলোচনা ছিল প্রশাসনের মধ্যে, কেউ কেউ নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছেন, প্রশাসনের মধ্যে এক ধরনের অসন্তোষ চলছে, তারা নির্বাচনের কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন, এরকম আতঙ্ক, এরকম আশঙ্কা ৮ তারিখ পর্যন্ত ছিল। ৮ তারিখ পেরিয়েছে এবং ৮ তারিখ মানে ৬, ৭, ৮ এই তারিখগুলো নিয়ে জানুয়ারির শেষের দিকে থেকে আলোচনাগুলো তীব্র হয়েছিল যে ফেব্রুয়ারির ৬, ৭, ৮ এই সময়ের মধ্যে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে। সেগুলো কিন্তু আমরা দেখেছি। যমুনার সামনে যে বিক্ষোভ, বিদ্রোহ, পুলিশের অ্যাকশন, সেই ব্যাপারগুলো করার চেষ্টাটা আমরা দেখেছি, কিন্তু সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। সরকার সেই চেষ্টাটাকে থামিয়ে দিতে পেরেছে, এটা একটা সরকারের সফলতা বলা যায়। সেই প্রেক্ষিতে ৯ তারিখে দাঁড়িয়ে বলা যায় যে ১২ তারিখে নির্বাচন হচ্ছে। ১২ তারিখে নির্বাচন হচ্ছে, তাহলে ক্ষমতায় কে যাচ্ছে? ক্ষমতায় কে যাচ্ছে সেই প্রশ্নটা, এবং ক্ষমতায় যারা আসছে তারা এর আগে পতিত শক্তি যারা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের রাজনীতির পথে বাধা হয়ে দাঁড়াবে, নাকি আওয়ামী লীগের রাজনীতি করতে দেবে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনবে? আওয়ামী লীগ কি রাজনীতিতে ফিরিয়ে আসছে? পরবর্তী সরকার যারা ক্ষমতায় আসছে নির্বাচনের পরে তাদের মাধ্যমে। চলুন একটু একেবারেই কনফার্ম আলোচনা করার চেষ্টা করি। নির্বাচন হচ্ছে, যেটা ইন্ট্রোতেই বলে দিলাম, নির্বাচন হচ্ছে ১২ তারিখে, এবং নির্বাচনে কে জিতছে, আওয়ামী লীগের ভাগ্যে কি হচ্ছে, নির্বাচনের ফলাফল পরবর্তীতে কি প্রভাব রাখতে পারে বাংলাদেশের রাজনীতিতে। দর্শক, বলছিলাম ১২ তারিখে নির্বাচন হচ্ছে, এটা নিয়ে আপাতত আর কোনো সন্দেহ থাকার কথা নয়। কারণ নানা দিকের থেকে যে সন্দেহ উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, নানাজন বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, এবং গতকালকে পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে যে নির্বাচনের পথে এখনো বাধা রয়েছে, এই সরকারের নানা কর্মকাণ্ড বিতর্কিত হয়েছে। বিশেষ করে ৬ তারিখে মানবজমিনের সম্পাদকীয় বড় একটা আতঙ্কের জন্ম দিয়েছে। ৬ তারিখে না, ৭ তারিখে, মূলত ৬ তারিখের রাতে শেষ দিকে ৭ তারিখের মানবজমিনের যে সম্পাদকীয়, যে প্রশাসনিক কু হতে পারে, নির্বাচনকে প্রভাবিত করে একটা পক্ষে, একটা জোটের পক্ষে ফলাফল নিয়ে যাওয়ার চেষ্টার কথা বলেছে মানবজমিন। সেই ব্যাপারগুলো এক ধরনের আতঙ্ক তৈরি করছিল। এর মাঝে ছিল সরকারের তড়িঘড়ি শেষ সময়ে এসে বিদেশিদের সঙ্গে চুক্তি। সেটা আমরা একটা বড় চুক্তি থেমে গেছে, ভেস্তে গেছে, সেটাও আমরা দেখেছি গতকালকে। অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দেওয়ার কার্যক্রম থেকে সরকার ইউটার্ন করেছে, সরকার সরে এসেছে। তার মানে সরকার এটা আর পারছে না। সরকারের দুইটা বড় ভিশন ছিল, এক করিডোর দেওয়া, মায়ানমারে করিডোর দেওয়া, আরেকটা হচ্ছে বন্দর বিদেশিদের হাতে দেয়া। এই দুইটা ব্যাপারেই সরকার ব্যর্থ হয়েছে। সরকার যেহেতু এই দুইটা মিশনেই ব্যর্থ হয়েছে, সেই কারণেই সরকারের আন্তর্জাতিক যে সমর্থন কিংবা আন্তর্জাতিক যে কি বলবো যে ভরসা, সেই ভরসার জায়গাটা সরকারের কমে গেছে। সুতরাং নির্বাচনের কোনো বিকল্পের দিকে সরকারের হাঁটার কোনো উপায় নেই। নির্বাচন হচ্ছে, ১২ তারিখে নির্বাচন হচ্ছে, এটা নিয়ে আর সংশয় নেই। যদিও নির্বাচন ইনক্লুসিভের যে কথাটা বলা হচ্ছে, অনেকে বলেন যে ভারত শেষ মুহূর্তে পর্যন্ত চেষ্টা করবে নির্বাচন যেন ইনক্লুসিভ হয়। অনেকে বলেন যে শেষ পর্যন্ত 11 তারিখেও নাটকীয় কোনো ঘটনার মাধ্যমে নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে, নির্বাচন চলে যেতে পারে জুনে, সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এগুলো আমার মনে হয় এখন আর কোনো কিছুই হওয়ার কোনো পসিবিলিটি নেই। নির্বাচন ১২ তারিখেই হচ্ছে, এবং নির্বাচন পরবর্তীতে ক্ষমতায় যাচ্ছে বিএনপি। বিএনপি ক্ষমতায় যাচ্ছে এই কথাটা কনফার্ম কিভাবে বলছি? ভোটের যে জনপ্রিয়তা, ভোটের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনেই বিএনপি ক্ষমতায় যাওয়ার কথা, যদি না ভোটে কোনো মেকানিজম হয়, যদি না ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁদে বিএনপি পড়ে।
আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের নানা রকমের কথা বহুদিন থেকে শুনে আসছি এবং সর্বশেষ পর্যায় পর্যন্ত গত 5-6 তারিখ পর্যন্ত বিএনপির সঙ্গে এক ধরনের সমঝোতা করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন পক্ষ থেকে। আমি সেই পক্ষগুলোর নাম নিতে চাইছি না। বিভিন্ন পক্ষ থেকে বিএনপির সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা করা হয়েছে যে নির্বাচনের পরে নির্বাচনের স্টেক হোল্ডার যারা রয়েছেন, অর্থাৎ পক্ষ বিপক্ষ সব শক্তি, সবাইকে নিয়ে যেন বিএনপি সরকার গঠন করে, অর্থাৎ একটা ঐক্যমতের সরকার, একটা জাতীয় সরকার। সবাইকে নিয়ে সরকার গঠন করলে যেটা হবে সেটা হচ্ছে যে এই সরকারের যে ভিশন ছিল, সংস্কার সহ জুলাই সনদ বাস্তবায়ন, নানা রকমের যে ভিশন ছিল, সেই ভিশনগুলো সাকসেসফুলি সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু তারেক রহমানের রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার সেই আশাটা শেষ করে দিয়েছে। তারেক রহমান স্টেট জানিয়ে দিয়েছেন যে কারো সঙ্গে কোনো ঐক্যমতের সরকার তারা করবেন না, তারা একক সংখ্যাগরিষ্ঠতাই পাবেন, তারা সরকার গঠন করবেন। তার মানে হচ্ছে যে অন্য যে দলগুলো রয়েছে, ইসলামী শক্তিগুলো রয়েছে কিংবা নতুন রাজনৈতিক দল, তাদের সঙ্গে ঐক্যের যে সরকারের প্রক্রিয়া বিএনপিকে রাজি করানোর চেষ্টা করা হচ্ছিল, সেই প্রক্রিয়ায় বিএনপি যায়নি। তার মানে বিএনপি কনফিডেন্ট হয়েছে যে ভোটের মাধ্যমেই তারা নির্বাচনে যাচ্ছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাগুলো অনেক দিন থেকেই বিভিন্নজন বিভিন্নভাবে বলে, বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের যে ওয়াশিংটন পোস্টের যে রিপোর্ট, অর্থাৎ মার্কিন কূটনীতিবিদের অডিও ফাঁস হয়েছিল, যেখানে বলার চেষ্টা করা হয়েছিল যে যুক্তরাষ্ট্র চাইছে জামাত ক্ষমতায় আসুক, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র জামাতের সঙ্গে এক্সট্রিমিস্ট হিসেবে ইসলামী আন্দোলনকে দেখছিল, ইসলামী আন্দোলন যেন না থাকে সেই ব্যবস্থাও সম্ভবত যুক্তরাষ্ট্রের পরামর্শেই করা হয়েছে। এই ব্যাপারগুলো যখন ভাবা হচ্ছিল এবং অনেকে বলছিলেন যে যুক্তরাষ্ট্র যেটা চাইবে সেটাই তো হবে, হয়তোবা তাই, বাংলাদেশের রাজনীতিতে হয়তোবা তাই। এবং বলা হয়ে থাকে, বিভিন্নভাবে আলোচনা তো হয়েই থাকে যে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের মানে মেকানিজমের মাধ্যমেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রভাব কি তাহলে বাংলাদেশের উপরে থাকবে না? উত্তর খুব সহজ এবং সিম্পল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দূরত্ব তৈরি হয়েছিল, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছিল। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব তৈরি হওয়ার কারণে, ভারতের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার কারণে যুক্তরাষ্ট্র এককভাবে বাংলাদেশের উপরে যে ভাবনাটা তারা স্টাবলিশ করার চেষ্টা করছিল, ভারতের সঙ্গে নতুন করে বন্ধুত্ব জোড়া লাগার পরে 50% থেকে শুল্ক 18%-এ নামার পরে 10 বছর মেয়াদী একটা চুক্তি হয়ে যাওয়ার ফলে, ভারতের সঙ্গে আরেকটা সামরিক চুক্তি হওয়ার ফলে এই ব্যাপারগুলো ভেস্তে গেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই অঞ্চলের, নট অনলি বাংলাদেশ, এই অঞ্চলের পুরো ব্যাপারটা ভারতের চোখ দিয়েই দেখতে চায়। আরও যদি স্পষ্টভাবে বলা যায় তাহলে যুক্তরাষ্ট্র 1500 মিলিয়ন ডলারের একটা মানে বাজেট দিয়েছে বার্মা এবং আরাকান আর্মিকে কেন্দ্র করে। সেই বাজেটটা খরচ করবে ভারত এবং থাইল্যান্ড। ভারত এবং থাইল্যান্ড যখন মানে এই বাজেটটা খরচ করবে, তখন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র মাইনাস করেছে। তো বাংলাদেশকে যুক্তরাষ্ট্র মাইনাস করেছে মানে হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে কিংবা এই সরকারের কাছ থেকে করিডোর পায়নি। করিডোরের এই বাংলাদেশ দিয়ে করিডোরই তো মায়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপনের সব থেকে ভালো ওয়ে। সেই ব্যাপারটার কারণে ভারতকে এবং থাইল্যান্ডকে পুঁজি করছে এখন যুক্তরাষ্ট্র। এবং এই অঞ্চলের রাজনীতি, আপনি একটা ব্যাপার দেখেন, একদিন আগেই যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তর থেকে যে ভারতীয় অঞ্চলের, ভারতের বিশেষ করে ভারতবর্ষের যে মানচিত্র প্রকাশ করা হয়েছে, সেই মানচিত্রে আজাদ কাশ্মীর অর্থাৎ পুরো কাশ্মীরটা, পাকিস্তান শাসিত যে কাশ্মীর অঞ্চল, সেই কাশ্মীরটাও ভারতের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। চীনের একটা অংশ ভারতের মানচিত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে এটা স্পষ্ট যে এই অঞ্চলের রাজনীতির ব্যাপারটা এখন যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়েই দেখতে চাইছে। এবং ভারত আমেরিকার স্বার্থ দেখবে, আমেরিকা ভারতের স্বার্থ দেখবে। ভারতের স্বার্থ তাহলে বাংলাদেশে কি? এটা তো খুবই আলোচনার, খুবই ইজি ব্যাপার। ভারতের স্বার্থ বাংলাদেশে এখন কি, এটা বোঝার জন্য আপনাকে অনেক বড় বুদ্ধিজীবী হওয়ার প্রয়োজন নেই। খুব সিম্পলভাবে বেগম খালেদা জিয়া মৃত্যুর পরদিন জানা যায় এস জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রী, তার ছুটে আসা বার্তা দেয় এবং তার ছুটে এসে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করা বার্তা দেয় যে ভারত এখন বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশকে দেখতে চাইছে।
এটা একেবারে ওপেন সিক্রেট ব্যাপার, এটার মধ্যে আর কোনো লুকোছাপা ব্যাপার নেই। আবার সরকারের এই ক্ষেত্রে অনেক কিছু করার যে থাকার কথা ছিল, যে সরকার ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত, অনেক কিছুকে প্রভাবিত করতে পারত, সেই প্রভাবটাও সরকারের কমে গেছে। সরকারের প্রভাব কমে গেছে। সাম্প্রতিক তিনটা আপনাদেরকে ফটোকার্ড দেখাবো, তিনজনের তিনটা মন্তব্য দেখাবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্যাপারগুলো কি হচ্ছে। আপনি প্রথমে দেখুন দেবপ্রিয় ভট্টাচার্যের, সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি কি বলছেন? তিনি বলছেন প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের মিল নেই। অর্থাৎ প্রধান উপদেষ্টার খুবই ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি প্রধান উপদেষ্টার সমালোচনা করছেন একেবারে শেষ সময়ে এসে। গতকালকের মন্তব্য তার এটা। তিনি আরেকটা মন্তব্য করেছেন যে এই সরকারের দম ফুরিয়ে এসেছে, এই সরকারের দম ফুরিয়ে এসেছে, এরকম একটা ভয়াবহ মন্তব্য করেছেন তিনি। আবার এই সরকারের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করা, ইলেকশনের সংস্কার কমিশনের প্রধান ছিলেন যিনি, ঐক্যমত্য কমিশনের তৃতীয় প্রধান তিনি ছিলেন বদিউল আলম মজুমদার, তিনি কি বলছেন? তিনি বলছেন কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না। তার মানে সরকারের অনেক কর্মকাণ্ড যখন সমালোচিত হচ্ছে তখন তার ভাগ নিতে চাইছেন না সরকারের খুবই ঘনিষ্ঠজন হিসেবে গত 1.5 বছর কাজ করা বদিউল আলম মজুমদার। তিনি যখন এই ভাগ নিতে চাচ্ছেন না, তখন আমাদের সরকারের প্রধান উপদেষ্টাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করে ক্ষমতায় থেকে যাওয়ার কথা যিনি কলাম লিখেছিলেন মাহফুজ আনাম, তার সম্প্রতি প্রকাশ করা যে মন্তব্য, এটা একটু পুরাতন, সেটা দেখে নিন। তিনি বলছেন মত প্রকাশ তো দূরের কথা, বেঁচে থাকা মুশকিল হয়ে গেছে। মাহফুজ আনাম, যে মাহফুজ আনাম এই সরকারকে থাকতে বললেন, পদত্যাগ যেন না করে সেই অনুরোধ করলেন, সেই মাহফুজ আনাম বলছেন বেঁচে থাকাটা দুষ্কর হয়ে গেছে, মত প্রকাশ তো অনেক দূরের কথা। তার মানে হচ্ছে যে সরকারের ঘনিষ্ঠজনরা কেউই এখন সরকারের ডিসক্রেডিটের ভাগগুলো নিতে চাইছেন না। আবার সরকারের উপদেষ্টা পরিষদেরও অন্তত 8 জনের বেশি উপদেষ্টা তাদের লাল পাসপোর্ট ফেরত দিয়ে সবুজ পাসপোর্ট নিয়েছেন। এটাও একটা বার্তা দেয় যে সরকারের ভেতরে উপদেষ্টা পরিষদেই আর এই সরকারে কন্টিনিউ করার ব্যাপারে আগ্রহ বোধ করছেন না অনেক উপদেষ্টা। সুতরাং সব দিক থেকেই এই সরকার আরও কিছুদিন স্টে করা কিংবা নির্বাচনে সরকারের প্রভাব থাকা, এই ব্যাপারগুলো আর সম্ভব নয়। এই ব্যাপারগুলো সম্ভব নয় বলে এখন নিশ্চিত ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। সেখানে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন এগুলো একটা বড় ব্যাপার, সেই আলোচনা এত খোলামেলা নগ্নভাবে করতে চায় না বিএনপি। সেই জায়গায় একটা খুবই কৌশলী আচরণ করছে। যদিও আপনি বলতে পারেন যে গতকালও তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আপনারা ভোট দিবেন, ভোটের ক্যাম্পেইন করেছেন তিনি। কিন্তু এই বিচ্ছিন্নভাবে একটা দুইটা বাক্য বলা আর গণভোটে হ্যাঁয়ের ক্যাম্পেইন করা, এটার মাঝে যে একটা বিস্তর ফারাক রয়েছে। যদি ভোট জয়ী হয় তাহলে বিএনপির যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, ঐক্যমত্য জুলাই সনদের নানা বিষয়ে যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, 180 দিনের যে বাধ্যবাধকতা কিংবা 3-7 270 দিনের যে বাধ্যবাধকতা, এই ব্যাপারগুলো নিয়ে বিএনপি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চায় না, কিংবা উচ্চকক্ষ গঠন করে সেখানে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন নির্ধারণ করা, সেটাও বিএনপির মতামত নয়। বিএনপির মতামত নয় একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না, এটাও বিএনপির মতামত নয়। সুতরাং বিএনপির মতামত নয় এরকম বড় বড় ইস্যু রয়েছে জুলাই সনদের মধ্যে। জুলাই সনদের মধ্যে এরকম বড় বড় ইস্যু যেহেতু রয়েছে, সেহেতু সেই জুলাই সনদ হুবহু বাস্তবায়ন হোক এটা বিএনপি কখনোই চাইবে না, এটা চাওয়ার কথাও নয়। সুতরাং সেই জায়গায় তারা কৌশলে কাজ করবে। এবার আসেন রয়টার্সে তারেক রহমান সাক্ষাৎকারে কি বললেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কি বললেন। তিনি বললেন যে জনগণ যদি চায় তাহলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পুত্রকন্যারা তারা রাজনীতি করতে পারবেন। পরিষ্কার সিগন্যাল, এবং সেই সিগন্যালটা তিনি শেখ হাসিনার দিকেই সিগন্যালটা দিয়ে দিলেন। এই সিগন্যালটা একটা ভোটের রাজনীতির সিগন্যাল, যে ভোটে আওয়ামী লীগের লোকজন যেন অন্তত তাদের নিরাপত্তার জন্য বিএনপিকে ভোট দেয়, যারা ভোট দিতে যাবে তারা যেন বিএনপিকে ভোট দেয়, এটা একটা কৌশল রয়েছে। আরেকটা কৌশল হচ্ছে ভারত তো আর এমনি এমনি চাইবে না যে বিএনপি ক্ষমতায় আসুক কিংবা তারেক রহমানই ক্ষমতায় আসুক। ভারতের চাওয়ার পেছনে একটা শক্ত যদি কিন্তু রয়েছে। সেই যদি কিন্তু হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে যেটা করবে সেটা হচ্ছে
হচ্ছে যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা যেন তুলে নেয় এবং আওয়ামী লীগকে যেন রাজনীতি করার সুযোগ দেয়। রাজনীতি করবে, সবাই মিলে রাজনীতি করবে, রাজনীতি করে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, সেখানে জনগণ যাকে ভোট দেবে তারা আবার সরকার গঠন করবে। ভারতের এই কোনো কিছু যে কথাগুলো বললাম সেই কথাগুলোর কোনো কিছুরই মানে আপনি যদি বলেন যে অকাট্য প্রমাণ, সেই অকাট্য প্রমাণ নেই। কিন্তু সব কিছুর কি আর অকাট্য প্রমাণ লাগে? সামান্য একটু বুদ্ধিমান মানুষই বুঝে যায় দুয়ে দুয়ে কিভাবে চার হয়। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে ছুটে আসলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন না, তিনি তারেক রহমানের সঙ্গে বিশেষভাবে আলাদাভাবে দেখা করে তাদের প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর করলেন এবং নরেন্দ্র মোদী চিঠিতে যে ভাষা প্রয়োগ করেছিলেন সেই ব্যাপারগুলোতে একটু পিছনে সরে যান, ডিসেম্বরের শেষ দিন দুটিতে ফিরে যান, তাহলেই বুঝতে পারবেন যে ভারত বিএনপির কাছ থেকে এই মুহূর্তে কি চাইছে। এবং বিএনপির মির্জা ফখরুল ইসলামের মানে সাক্ষাৎকার, আল জাজিরার সাক্ষাৎকার, তারেক রহমানের রয়টার্সের সাক্ষাৎকার, এর আগে মির্জা ফখরুলের ভারতীয় পত্রিকা এই সময়ে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারগুলো একটু রিমাইন্ড করে দেখুন। সেখানে ভারত সম্পর্কেও বিএনপির অবস্থান স্পষ্ট যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়। আরেকটা কথা দিয়েই শেষ করব, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন যে বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা যথেষ্ট ভালো করতে পারিনি, নিশ্চয়ই পরবর্তী সরকার এসে সেই সম্পর্কটা ঝালাই করে নেবে। সেটাও একটা ইঙ্গিত যে পরবর্তী সরকার কারা আসছে, কারা ঝালাই করে নেবে। তাহলে এন্ড অফ দ্য টাইম কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে তিনটা ব্যাপার হচ্ছে, নির্বাচন হচ্ছে 12 তারিখেই হচ্ছে, ক্ষমতায় বিএনপি আসছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন এবং বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে এবং রাজনীতিতে আওয়ামী লীগের উপরে যে নির্বাহী নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেবে। মিলে যাবে কি এই ভবিষ্যৎবাণীগুলো? চলুন একটু অপেক্ষা করি 12 তারিখ পর্যন্ত। 12ই ফেব্রুয়ারি কি হতে পারে? অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করে ফেলার আয়োজন সম্পন্ন করেছে বলে বোঝা যাচ্ছে, কিন্তু এখনো নির্বাচন হবে কি হবে না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই। এরই মধ্যে জনসাধারণের মনে আরো ছড়িয়ে পড়েছে যে ইউনূস সরকার জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসানোর সকল আয়োজন সম্পন্ন করেছে। বেশ কয়েকটি বিষয়কে বিবেচনায় নিয়ে বিশ্লেষণ করলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে সরকার আসলেই জামায়াত এনসিপিকে ক্ষমতায় বসাতে চায়। তাতে ইউনূস সরকারের লাভ কি? ইউনূস সরকারের লাভ যাই হোক না কেন, বাংলাদেশে আপনার আমার মতো সাধারণ ধর্ম পালনকারী মানুষের হাত থেকে চিরতরে হারিয়ে যাবে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, তাতে কোনো সন্দেহ নেই। 12ই ফেব্রুয়ারি ভোট নিয়ে কি হতে পারে না হতে পারে সেসব বিষয় নিয়ে আমাদের 3 পর্বের এই আয়োজনের প্রথম পর্বের আলোচনায় থাকবে ইউনূস সরকার 12 তারিখ নিয়ে কি ধরনের পরিকল্পনা করছে। 12ই ফেব্রুয়ারি সম্ভাব্য দৃশ্যপট তাই কয়েকটি রূপরেখা দেখা যাচ্ছে। এক, সময় মতো ভোট, টার্ন আউট 55-র আশেপাশে ঘোষিত, মিডিয়ার নকশা করা ভিড়ের ছবি, দিন শেষে স্থিতিশীলতা জিতল এই শিরোনাম। 2, ছিটে ফোটা সহিংসতা এবং বিশৃঙ্খলার অজুহাতে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত, পরে পুনঃভোট, তবু সামগ্রিক হার অপরিবর্তিত রাখার প্রচেষ্টা, এতে প্রক্রিয়ার যত্নশীলতা দেখানোর সুযোগ থাকবে। 3, একেবারে শেষ ঘন্টায় নিরাপত্তা ঝুঁকির দোহাই দিয়ে আংশিক স্থগিত, আসলে সময় নেওয়া, মাঠ আরো গোছানো, ফলত ভোট পূর্ব বয়ানকে টিকিয়ে রেখে পরে পছন্দসই সংখ্যায় নামানো। 4, প্রকৃত অংশগ্রহণ কম হলেও প্রশাসনিক স্তরে জেলা থেকে কেন্দ্র সরণিতে হার বাড়িয়ে দেওয়া, যেটা ধরা না পড়লে ব্যান্ড ওয়াগন ইফেক্ট কাজ করে, ধরা পড়লে তীব্র প্রতিক্রিয়া হয়তো ডেকে আনবে। রাজনীতির মাঠের দিকে তাকালে আপনি হয়তো খেয়াল করেছেন বাতাসে একটা নির্দিষ্ট সংখ্যা খুব জোরে সোরে ভাসিয়ে দেওয়া হয়েছে। সংখ্যাটি হলো 55। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি নিছক একটি পরিসংখ্যান বা প্রত্যাশা, কিন্তু একটু তলিয়ে ভাবলে দেখবেন এর পেছনে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক খেলা। পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে নির্বাচন কমিশনার সবার মুখে যেন একই বলি, যেন কোনো এক অদৃশ্য চিত্রনাট্য মেনে তারা এই 55% ভোটের হার জনগণের এবং বিদেশিদের মগজে গেঁথে দিতে চাইছেন।
রাজনীতিতে একেই বলা হয় ব্যান্ড ওয়াগন ইফেক্ট। মানুষের অবচেতন মনকে এমনভাবে প্রস্তুত করা যাতে নির্বাচনের দিন বা তার পরে এই সংখ্যাটি শুনলে কেউ আর চমকে না ওঠেন, বরং ভাবে ও আচ্ছা, এটাই তো হওয়ার কথা ছিল। সরকার খুব সচেতনভাবেই এই ন্যারেটিভ বিল্ডিং বা বয়ান তৈরির কাজটি করেছেন। তারা জ্যোতিষী নন, তবুও ভোটের আগেই ভোটের হার বলে দিচ্ছেন। এর মানে কি ফলাফল বা উপস্থিতির অঙ্কটা আগেই কষে রাখা হয়েছে? অথচ বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে আমাদেরকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে নাজুক দশা, চারদিকে অস্ত্রের ঝনঝনানি আর জঙ্গিবাদের যে নীরব উত্থান আমরা দেখতে পাচ্ছি, তাতে সাধারণ ভোটারদের কেন্দ্রে যাওয়ার সাহস পাওয়ার কথা নয়। জীবনের নিরাপত্তা যেখানে সুতোয় ঝুলছে, সেখানে 55 থেকে 60% মানুষ ভোট দিতে যাবে, এই ধারণাটা কি বিশ্বাসযোগ্য? কিন্তু রাশিয়া বা মিশরের নির্বাচনের দিকে তাকালে আমরা দেখি কর্তৃত্ববাদী শাসকরা এভাবেই ম্যানুফ্যাকচারিং কনসেন্ট বা সম্মতি উৎপাদনের কৌশল নেয়। প্রেসিডেন্ট পুতিন বা সিসির নির্বাচনে আমরা দেখেছি মানুষ কেন্দ্রে যাক বা না যাক, কাগজে কলমে একটা বিশাল উপস্থিতি দেখানো হয়। বাংলাদেশে এখন সেই পথ অবলম্বন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমের ক্যামেরার সামনে হয়তো কিছু কৃত্রিম লাইন তৈরি করা হবে, কিন্তু ক্যামেরা সরলেই দৃশ্যপট ফাঁকা। আসলে খেলাটা হয়তো হবে রিটার্নিং অফিসারদের টেবিলে, যেখানে কাগজের অঙ্কের সঙ্গে মাঠের বাস্তবতার কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। এই পুরো প্রক্রিয়ার দিকে তাকালে আন্তর্জাতিক মহলের পর্যবেক্ষণকেও ফেলে দেওয়া যাবে না। প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট যখন বাংলাদেশের নির্বাচনকে শাখের করাত হিসেবে উল্লেখ করে, তখন আমাদের শিউরে উঠতে হয়। তাদের বিশ্লেষণ মতে বাংলাদেশের মানুষ এখন এক ভয়ঙ্কর উভয় সংকটে পড়েছে। এক পাশে রয়েছে কলঙ্কিত অতীত, দুর্নীতির অতীত, আর অন্য পাশে তালেবান ভবিষ্যৎ। এক পাশে বিএনপি, এক পাশে জামায়াত। তথাকথিত জুলাই অভ্যুত্থানের পর যে গণতন্ত্রের স্বপ্ন সাধারণ মানুষ দেখেছিল বলে বলা হয়, তা এখন ফিকে হয়ে গেছে ইতোমধ্যেই। ইকোনমিস্টের নিবন্ধে জামায়াত ইসলামীকে তালেবান বলে, মানে তালেবান ঘরানার দল হিসাবে ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে আওয়ামী লীগের পতনের পর স্বাধীন বাংলাদেশে তারা তাদের সবচেয়ে সুসময় পার করছে। অন্যদিকে বিএনপিকে দেখা হচ্ছে তাদের অতীতের দুর্নীতির ছায়ায়। কিন্তু আসল চমকটা হলো জামায়াতের উত্থান। যে দলটিকে একসময় কোণঠাসা ভাবা হতো, আজ তারা প্রশাসনের আনুকূল্যে এবং নতুন রাজনৈতিক সমীকরণে অন্যতম প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাম্প্রতিক বক্তব্য এই আশঙ্কাকে আরো জোরালো করে তুলেছে। তিনি সোজাসাপটা ভাবে অভিযোগ করেছেন যে সরকার, এনসিপি এবং জামায়াত মিলেমিশে একাকার হয়ে গেছে। নির্বাচনটা হচ্ছে তাদেরই সাজানো ছকে। জিএম কাদেরের মতে ছাত্র সমন্বয়করা যাদের নিয়োগ দিয়েছে সরকার, তারা এখন দল গঠন করে নির্বাচনে অংশ নিচ্ছে, আর তাদের অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছে জামায়াত। অর্থাৎ সরকার পক্ষের এই ত্রিমুখী জোট নির্বাচন ব্যবস্থাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে যেখানে নিরপেক্ষতার কোনো বালাই নেই। হ্যাঁ বা না ভোটের যে প্রহসন চলছে, সেখানেও সরকারি যন্ত্রের অপব্যবহার স্পষ্ট। ভিন্ন মত পোষণ করলেই গায়ে সেটে দেওয়া হচ্ছে ফ্যাসিবাদের দোসর তকমা। এটা কি কোনো সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার লক্ষণ হতে পারে? পারে না। নাকি এটি সেই পুরনো স্বৈরাচারী কায়দারই ভিন্ন মোড়ক, ক্ষমতা কুক্ষিগত করার নীল নকশা? মাঠ পর্যায়ের চিত্র কিন্তু দ্রুত পাল্টাচ্ছে। ফরিদপুরের সেই ব্যাংকার আব্দুর রাজ্জাকের কথা ভাবুন, যিনি বিশ্বাস করছেন তার দল জামায়াত এবার ক্ষমতায় যাওয়ার প্রকৃত সুযোগ পেয়েছে। আল জাজিরার রিপোর্ট বলেছে সে কথা। এটি কেবল একজন ব্যক্তির আবেগ নয়, বরং এটি একটি পরিবর্তনের ইঙ্গিত। বিভিন্ন জনমত জরিপ, যেমন IRI বা অন্যান্য সংস্থার তথ্য মতে বিএনপির সঙ্গে জামায়াতের ব্যবধান কমে গেছে। যে দলটির শীর্ষ নেতাদের বিচার এবং ফাঁসি হয়েছিল যুদ্ধাপরাধের জন্য, যে দলটিকে রাজনীতি থেকে প্রায় মুছে ফেলার চেষ্টা হয়েছিল, সেই দলটি এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসছে বা নিয়ে আসা হয়েছে। এর পেছনে শুধুমাত্র তাদের সাংগঠনিক শক্তি কাজ করছে বলে মনে করার কোনো কারণ নেই, বরং কাজ করছে একটি পরিকল্পিত পৃষ্ঠপোষকতা। ডক্টর ইউনূসকে তারা বসিয়েছেন, এখন ডক্টর ইউনূস তাদেরকে বদলা ক্ষমতা বসাতে চাচ্ছেন। সাধারণ মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক হতাশাকে কাজে লাগিয়ে এবং তরুণ প্রজন্মের একাংশকে এনসিপির মাধ্যমে কাছে টেনে তারা এক নতুন সমীকরণ তৈরি করেছে। কিন্তু এই সমীকরণের শেষ ফল কি? জামায়াত নেতারা হয়তো মুখে মধ্যপন্থা বা সংস্কারের কথা বলছেন, কিন্তু শহুরে মধ্যবিত্ত এবং প্রগতিশীল মানুষের মনে আতঙ্ক কাটছে না। নারীদের অধিকার, সাংস্কৃতিক ভবিষ্যৎ এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন, সবই কি তাহলে প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে কিনা?
কথা সবার মুখে। আন্তর্জাতিক বিশ্লেষকরাও সন্দিহান। তারা দেখছেন বাংলাদেশ এমন এক পথে হাঁটছে যেখানে গণতন্ত্রের নামে হয়তো এক ধরনের কট্টরপন্থাকেই বৈধতা দেওয়া হচ্ছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচন তাই কেবল ক্ষমতার হাত বদল নয়, এটি বাংলাদেশের আত্মপরিচয়ের এক বড় পরীক্ষা। ইউনূস সরকারের এই ম্যাজিক নাম্বার আর সাজানো নির্বাচনের ছক যদি সফল হয়, তবে হয়তো আমরা এক এমন বাংলাদেশে প্রবেশ করব যা আমাদের চেনা সেই উদার মানবিক বাংলাদেশ থেকে যোজন যোজন দূরে। ভোটাররা হয়তো কেন্দ্রে যাবেন কিংবা যাবেন না, কিন্তু ফলাফলের ছকটা যে উপর থেকেই কষে দেওয়া হয়েছে, সেই আশঙ্কা এখন আরো প্রবল হয়ে উঠেছে জনমনে। এ বিষয়ে আমি আগেও কথা বলেছি। যে দেশে জীবনের নিরাপত্তা নেই, যেখানে মানুষের পছন্দের রাজনৈতিক দল এবং প্রতীক নির্বাচনে অনুপস্থিত, সেখানে এমন উপস্থিতির হার দেখানো হলে তা হবে রীতিমতো প্রহসন। কিন্তু গণমাধ্যমে কৃত্রিম ভিড়ের দৃশ্য দেখানো হবে। ক্যামেরা অন করলে হঠাৎই ভোটারদের লাইন দেখা যাবে, আর ক্যামেরা বন্ধ হলে গেলেই সেই লাইন হাওয়া হয়ে যাবে। রিটার্নিং অফিসারের হাতে ফলাফলের চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকায় মাঠের বাস্তবতা আর কাগজের ফলাফলের মধ্যে বিশাল ফারাক তৈরি হবে। এভাবেই পূর্ব নির্ধারিত একটি ফলাফল বাস্তবায়ন করা হবে। 12ই ফেব্রুয়ারি সকালে দেশের মানুষ যখন ভোট কেন্দ্রে যাবেন বা যাবেন না, তখন হয়তো তারা বুঝতেও পারবেন না যে আসলে এটি একটি সাজানো নাটক। জামায়াত এনসিপির বিজয় নিশ্চিত করতে সকল ব্যবস্থা আগে থেকেই করা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সূচনা করতে যাচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক।